জয়িতা দেবী ৩ ছেলে, ২ বৌমা অদিতি ও শোভনা এবং স্বামী শঙ্করবাবুর সঙ্গে রূপনগরে বসবাস করতেন। অদিতি এবং শোভনা রোজকার মতো আজকেও সকাল সকাল রান্না নিয়ে ঝামেলা শুরু করে। শোভনা, এই তো আমি ভাতটা বসিয়ে গেলাম, আর তুমি ভাত নামিয়ে নিজে তরকারি বসিয়েছো। তোমার কি একটু ধৈর্য নেই নাকি? দেখতেই তো পাচ্ছ আমি রান্না করছি, মাঝখান থেকে এসে এরকম করছো। ভাত হতে তো 1 ঘন্টা সময় লাগবে, আমি কি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো নাকি? ওখানে একটু স্যুপ বসিয়েছি, 10 মিনিটেই তো হয়ে যাবে। তারপর তোমার যত ইচ্ছা তুমি রান্না করবে। তোমার যদি এতই তাড়া থাকে ভোরবেলা উঠে রান্না করো না কেন? আমি রান্না বসাবো আর তার মাঝে এসে তোমাকে নিচে রান্নাটা করে নিতে হবে? আমি আগে ভাত বা তরকারি বসালে তুমি কোন সাহসে সেগুলোকে নামিয়ে দাও শুনি? 10 মিনিটের জন্য ভাতটা নামিয়ে রাখলে এমন কিচ্ছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না দিদি। শুধু শুধু সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করো না তো। 2 বউয়ের ঝামেলা শুনে শাশুড়ি সেখানে এসে উপস্থিত হয় আর বলে, তোমরা আবার কি শুরু করলে বলো তো? রোজ রোজ তোমাদের এই একই কাণ্ড না, আমার আর ভালো লাগে না। আবার কি নিয়ে শুরু হলো শুনি? দেখুন না মা, আমি মাত্র 10 মিনিটের জন্য একটু স্যুপটা বসিয়েছি, সেটা নিয়ে দিদি এত ঝামেলা করছে। তাই নাকি? শুধু এতটুকু ব্যাপার? আসল কথাটা বলতে সমস্যা হচ্ছে বুঝি? জানেন মা, আমি ভাত বসিয়েছি আর আপনার মেজো বৌমা আমার ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়ে নিজে রান্না বসিয়েছে। আপনি বলুন তো, আপনার ছেলে তো ভাত খেয়ে তারপর অফিস যাবে নাকি? এই বারবার এরকম ভাতটা নামিয়ে দিলে ঠিক সময় রান্না হবে? দিদি, শুধুমাত্র বড়দা অফিস যায় না, তোমার মেজো দেওরও অফিস যায়, তাই তার খাবারও তো সময় মতো তৈরি করা দরকার পড়ে নাকি? আরে বাবা, মেজদা তো দোকানে যায়, নিজের ব্যবসা, যখন ও গেলেই হলো। কিন্তু তোমার বড়দা তো চাকরি করে, ঠিক সময় অফিসে না গেলে কত সমস্যা হয় জানো? নিজের ব্যবসা তো কি হয়েছে, দোকানের কর্মচারীরা কি করছে না করছে সেসব জানতে সময় মতোই যেতে হয়, বুঝলে? তুমি কি ভাবছো বাড়িতে বসে বসেই ব্যবসা চলে যায়? আরে বাবা, তোমরা দুজন একটু চুপ করো তো। আমার আর এসব শুনতে ভালো লাগছে না, আমাকে একটু রেহাই দাও। এখন যাও, যে যার কাজ করো তো। এভাবেই জয়িতা দেবী তার 2 বৌমাকে সেখান থেকে চলে যেতে বলে। দুজনেই মুখ ভার করে নিজেদের কাজে লেগে যায়। কয়েকদিন পরের ঘটনা, অদিতি রান্না করছিল, ঠিক সেই সময় শোভনা গিয়ে বলে, দিদি তুমি কি এইসবে রান্না বসালে? কতক্ষণ লাগবে তোমার? ঘন্টা খানেক তো লাগবেই। তোমার যখন রান্না করতে এত বেশি সময় লাগে তখন তুমি তাড়াতাড়ি এসে রান্না বসাতে পারো না? এখন 8টা বাজে, রান্না হতে হতে তোমার 9টা বেজে যাবে, আর 9টার সময় তোমার দেওর খেতে চাইবে। আমি যদি 9টায় খাবার তৈরি করতে শুরু করি তাহলে খেতে দেবো কখন বলো তো? আচ্ছা, আমাকে এত জ্ঞান দেওয়ার আগে নিজে তো কথাটা ভেবে নিতে পারতে। আমার রান্নার আগে তুমি নিজে রান্না করে ফেলো, তাহলেই তো ঝামেলা মিটে যায়। দেখো, আমরা সবসময় লাইট ডিনার করি, একটু চিকেন স্টু, ভেজিটেবল স্যুপ, এইসব। সাত সকালে সব রান্না করে রেখে দিলে খেতে ভালো লাগবে? এসব রান্না সঙ্গে সঙ্গে করতে হয়, সঙ্গে সঙ্গে খেতে হয়। ওই তো পাতলা ছ্যাঁচড়ে স্যুপ বানাও। তোমার যদি এতই কম সময় লাগে তাহলে 9টার সময় বসিয়ে দেবে, 9টা 10-15 করে তোমার রান্না হয়ে যাবে। তার মানে তুমি নিজের সময় থেকে একটু নড়বে না, তাই তো? একদমই তাই। আমার সিরিয়াল দেখা শেষ হবে, তারপর আমি রান্না করতে শুরু করব। এখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি নিজে নিজের সমাধানটা খুঁজে বার করো। এভাবেই প্রত্যেক দিন 2 বৌমার মধ্যে রান্না করা এবং গ্যাস চুলার দখল নেওয়ার জন্য লড়াই ঝগড়া বেঁধেই থাকতো। বাড়ির প্রত্যেকটা সদস্য এই নিয়ে খুবই অস্থির ছিল। তারা 2 বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হয় না। কিছুদিন পর 2 বৌমা মিলে শাশুড়ির কাছে যায় আর বলে, মা, এই প্রত্যেকদিন গ্যাস নিয়ে ঝামেলা না আমার আর ভালো লাগছে না। আপনি তো জানেন দিদির রান্না করতে কত সময় লাগে, অত সময় ধরে রান্না করলে আমি কখন করব বলুন তো? মা দেখুন, আপনার বড় ছেলে একটু ভালো মন্দ খাবার খায়, সময় নিয়ে রান্না না করলে কি করে হবে বলুন তো? ও তো আর মেজদার মতো নয়, যাই হোক একটু সেদ্ধ করে দিলেই চুপচাপ খেয়ে নেবে, তাতে স্বাদ থাক আর নাই থাক। তুমি কি বলতে চাইছো বর্দি? আমার তরকারি স্বাদ হয় না? তোমার ওই আনহেলদি ঝাল মশলা খাবার থেকে না আমার খাবার অনেক বেশি ভালো। ওইসব খেয়ে খেয়েই তো তুমি সবাইকে অসুস্থ করে ফেলছো। ও বাবা, আর তুমি বুঝি সবাইকে অমৃত খাওয়াচ্ছ? তোমার এই খাবারের রূপ দেখলে না আমার বমি উঠে আসে। সবাই কি করে যে ওর এই খাবার খায় তা আমি জানি না। তোমরা কি আমার কাছে ঝগড়া করতে এসেছো? আমিও কি তোমাদের ঝগড়ায় যোগদান করব? না না মা, আমরা আপনার কাছে ঝগড়া করতে আসিনি। আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, কি নিয়ে আমার কাছে এসেছো সেটা তো বলো। আসলে মা, আমি আর দিদি মিলে ঠিক করেছি আমাদের আর একটা গ্যাস ওভেন দরকার। একটা চুলাতে রান্না হবে না, তাই আপনি আর একটা চুলার ব্যবস্থা করুন। দেখো বৌমা, আমি তোমাদেরকে এ নিয়ে অনেক আগেই পরিষ্কার করে বলে দিয়েছি, এই বাড়িতে কখনোই 2টো গ্যাস ওভেন আসবে না। একটা ওভেনে রান্না করতে হলে করো,
আর না হলে রান্না করতে হবে না। এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মা, কথা বলতে চাই না বললে তো হবে না। আপনি তো দেখছেন আমাদের কত সমস্যা হচ্ছে। আপনি যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে কে করবে বলুন তো? আমার যা বলার আমি তা বলে দিয়েছি, এবার আমার আর মাথা খারাপ করো না, তোমরা যাও। শাশুড়ি এভাবে শুনিয়ে চলে যায়। তখন অদিতি বলে, আচ্ছা সমস্যা বলি, বাড়িতে একটা বেশি গ্যাস ওভেন এলে কি এমন ক্ষতিটা হয়ে যাবে শুনি? সেটাই তো কথা, ওনাদের রান্না খাবার ঠিক সময়ে চাই, আমাদের সমস্যার সমাধান ওনারা শুনতেই চায় না। বাড়িতে এতগুলো সদস্য, যদি একটা এক্সট্রা গ্যাস ওভেন আসে তাহলে তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটুকু বুঝতে পারেন না? আমার তো মনে হয় এই বাড়িতে তৃতীয় বউ এলে তবে এই ঝামেলার একটা সলিউশন বেরোবে। তিনজনের যখন রান্না করতে সমস্যা হবে তখনই সবার টনকটা নড়বে। তুমি কি ভাবছো দিদি, প্রকাশ এখন বিয়ে করবে? মেয়ে খোঁজা, বিয়ে করা অনেক ঝামেলা, কে এত ঝামেলা পোহাবে শুনি? আরে কোনো ঝামেলা নয়, এটুকু আমাদেরকে করতেই হবে, তা না হলে আমাদের সমস্যার সমাধান কখনো হবে না। আমি যা বলছি একটু মন দিয়ে শোনো। এরপর অদিতি শোভনার কানে কানে কিছু কথা বলে, যা শুনে শোভনাও রাজি হয়ে যায়। পরের দিন বিকেলে চা খেতে খেতে শোভনা বলে, মা আমি বলছিলাম কি, ছোটদার তো বিয়ের বয়স হয়ে গেল, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিলে কেমন হয়? বিয়ের তো বয়স হয়ে গেছে অনেক দিন আগেই, তবে আমি আর এসব ঝামেলায় জড়াতে চাইছি না। ওর যখন ইচ্ছে হবে আর যাকে ইচ্ছে হবে ও বিয়ে করে নেবে। এমনিতেও দুজন বৌমা এসে আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কেড়ে নিয়েছে। দিন রাত একেবারে অশান্তি ঝগড়া লেগেই রয়েছে। তৃতীয় জন এলে তো একেবারে মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এসব আপনার ভুল ধারণা মা, আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু ঝামেলা করি ঠিকই, তা বলে আমরা একে অপরের শত্রু নয়। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, বাড়িতে দু তিনটে বৌমা থাকলে তাদের মধ্যে ওরকম একটু আধটু ঝগড়াঝাঁটি হয়, তা বলে কি আপনি ছেলের বিয়ে দেবেন না? আমরা কিন্তু ছোটদার বিয়ের জন্য খুব এক্সাইটেড, জানেন একটা মেয়েও দেখা আছে, দাঁড়ান আপনাকে মেয়েটার ছবি দেখাচ্ছি। এই বলে শোভনা মীরা নামে একটি মেয়ের ছবি দেখায়। ছবি দেখে জয়িতা দেবীর বেশ পছন্দ হয় এবং তিনি বলেন, বাহ, মেয়েটাকে তো দেখতে বেশ সুন্দর, আমার ছোট ছেলের সঙ্গে বেশ মানাবে। মা সেটাই তো বলছি, এত ভালো মেয়ে বারবার কিন্তু পাওয়া যাবে না। আমার কথা শুনুন, তাড়াতাড়ি গিয়ে একবার মেয়েটাকে দেখে আসুন, সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে বিয়েটা দিয়ে দিন। আরে বাবা, কিছু হোক না হোক আপনার তিনটে ছেলের বিয়ে হলে আপনার তো দায়িত্ব শেষ হবে, তাই না? তারপর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। বৌমাদের কথা শুনে জয়িতা দেবীও রাজি হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই পাত্রী দেখাশোনা, আশীর্বাদ এবং বিয়ের কাজ সম্পূর্ণ হয়। বিয়ের পর নতুন বউ প্রথম দিন রান্নাঘরে রান্না করতে যায়। আজ তোমার প্রথম রান্না, নিশ্চয়ই মিষ্টি জাতীয় কিছু জিনিস বানাতে হবে। এক কাজ করি, একটু নলেন গুড়ের পায়েস তৈরি করি। এই বলে মীরা হাঁড়ি খুঁজতে থাকে। ঠিক তখনই অদিতি রান্নাঘরে রান্না বসিয়ে দেয়। মীরা রান্না করতে গেলে অদিতি বলে, মীরা দাঁড়াও, আমি এইমাত্র ভাতটা বসিয়েছি, আর এই ওভেনে আমি এক্ষুনি তরকারি বসাবো, তুমি একটু পরে নিজে রান্নাটা করে নিও, কেমন? কিন্তু দিদি, পায়েস তৈরি হলে তবে আমি পূজা দিতে পারবো, আর তারপরেই সবাইকে খেতে দিতে পারবো। দেরি হয়ে গেলে তো সবার খাওয়াও দেরি হয়ে যাবে। দেখো, তুমি তো শুধু পায়েস করবে, আর আমাকে এখন অনেক কিছু রান্না করতে হবে, তাই প্লিজ একটু অপেক্ষা করে যাও, বেশি সময় লাগবে না, ওই ঘন্টাখানেক হলেই হয়ে যাবে। নতুন বৌমা মীরা কিছুই বলতে পারে না। এরপর সে 1 ঘন্টা অপেক্ষা করে এবং রান্না করতে শুরু করবে। ঠিক সেই সময় শোভনা এসে বলে, আরে আরে তুমি এখন কি করছো? দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আমি চট করে একটু ব্রেকফাস্টটা করে ফেলি। দিদি, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাকে অন্তত একদিকে একটু রান্না করতে দিন, আপনি ওই দিকটা করুন না। আরে বাবা, আমি কি একটা জিনিস রান্না করব নাকি? তাছাড়া তুমি যখন এতক্ষণ অপেক্ষা করেছো, তখন আর আধ ঘন্টা অপেক্ষা করলে এমন কিছু ক্ষতি হবে না। প্লিজ আমাকে একটু শান্তিতে রান্না করতে দাও, তারপর তুমি সারা দিন রান্নাঘরে বসে থাকলেও আমি কিচ্ছু বলবো না। মীরা একেবারে চুপ করে যায়। তার এইসব জিনিস খুবই খারাপ লাগছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। এভাবে অনেকক্ষণ অপেক্ষা করার পর তবে মীরা রান্না করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সবাই যে যার অফিসে চলে গেছে, তাই রান্না করা পায়েস তাকে অমনি রেখে দিতে হয়। এরপর মীরা যখনই রান্না করতে যেত, তখনই তার দুই জা কিছু না কিছু রান্না করত এবং তাকে রান্না করার সুযোগ দিত না। এতে করে মীরার খুব সমস্যা দেখা দেয়। শেষে বাধ্য হয়ে সে তার শাশুড়ির কাছে আসে আর বলে, মা দেখুন না, দিদিরা সারাদিন গ্যাস ওভেনটাকে নিজেদের আয়ত্তে নিয়ে বসে থাকে, আমাকে তো একটু সুযোগই দেয় না। আমাকেও তো রান্না বান্না করতে হয়, বলুন এখন আমি কি করে ম্যানেজ করি বলুন তো? ওহ, আবার সেই এক ঝামেলা। আমি তো জানতাম এরকম সমস্যা সারা জীবন থেকে যাবে।
কতবার ওদেরকে বলেছি যে নিজেদের মধ্যে একটা রুটিন তৈরি করো, কে কোন সময় রান্না করবে। এভাবেই তো সমস্যার সমাধান হবে নাকি? এখন আমি কি করব বলুন তো? আচ্ছা মা, বাড়িতে আর একটা গ্যাস ওভেন এলে কেমন হয়? খবরদার বৌমা, এ বাড়িতে একটাই গ্যাস ওভেন থাকবে। আজকে যা বলেছো বলেছো, এরপর থেকে আর কখনো এ নিয়ে কোনো কথা বলবে না। শাশুড়ির কথা শুনে মীরা একেবারে চুপ করে যায়। সন্ধ্যাবেলা তার স্বামী বাড়ি ফিরে এলে সে বলে, আচ্ছা এই বাড়িতে সবার কি সমস্যা বলো তো? দুই বৌদি সারাদিন গ্যাস ওভেন থেকে সরে না, দুজনেই দুদিকে কবজা করে বসে থাকে। আমি রান্না করতে গেলে আমাকে অপেক্ষা করিয়ে রাখে, আর এই বিষয় নিয়ে যখন মায়ের কাছে বলতে যাই তখন মা উল্টে আমাকেই কথা শুনিয়ে দেয়। এসব নিয়ে আমি কি বলবো বলো তো? ওসব তোমাদের মেয়েদের ব্যাপার, তোমরা সামলে নাও। মেয়েদের ব্যাপার বললেই হবে? খাচ্ছে তো সবাই। রান্না করতে সমস্যা হলে কিন্তু খাবার খেতেও সকলের সমস্যা হবে বলে দিলাম। আর তুমি তখনও চুপ করেই থাকবে, তাই তো? আচ্ছা আমি কি বলবো? এতদিন বৌদিরা যেমন ভাবে চালিয়ে এসেছে তেমন ভাবেই চালাও। এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে সকলে বলবে যে এতদিনের সমস্যা যখন সমাধান হয়নি, বউ আসলেই অমনি সবার কাছে বলতে চলে এসেছে। এটা শুনে আমাকে ভালো লাগবে না। ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না। সমস্যা যখন আমার একার, তাহলে সমাধান আমিই বার করব। সকালবেলা মীরা তার শ্বশুর শাশুড়িকে চা দিতে যাচ্ছিল, এমন সময় শুনতে পায়, বৌমাদের মধ্যে রান্না নিয়ে যখন এতই ঝামেলা হচ্ছে, তাহলে তুমি কেন ওদের 3টে গ্যাস কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছ না? 3জনে আলাদা আলাদা থাকবে আর আলাদা আলাদা রান্না করবে, তাহলে আর কোনো ঝামেলাও থাকবে না। তুমি জানো আমি কেন এগুলো করতে চাইছি না? আমার 3 ছেলে যদি আজ আলাদা আলাদা রান্না করতে চায়, তাহলে 2 দিন পরে ঘরেরও আলাদা আলাদা অংশ চাইবে। তারপর 2 দিন এখানে থেকে বাড়ি বিক্রি করে যে যার চলে যাবে। আমি বছরের পর বছর আমার নাতি নাতনিদের, ছেলে বৌমাদের মুখও দেখতে পাবো না। আমি বেঁচে থাকতে এরকম আমি করতে চাই না। শাশুড়ির এইসব কথা শুনে মীরার খুব খারাপ লাগে। পরের দিন রাত্রিবেলা খাবার টেবিলে সবাই মিলে খাচ্ছিল। অদিতি মোচার ঘন্ট বানিয়েছিল। সে তার মেয়ে মিলিকে মোচার ঘন্ট দেয়। ও মা, আমি এখন মোচার তরকারি খাবো না, আমাকে একটু ডিম ভেজে দাও না। মিলি, আমি ডিম ভাজা করেছি, এখান থেকে তুমি নাও। থ্যাংক ইউ কাকিমা। না না, ওকে ডিম ভাজা দিতে হবে না, আমি যা করেছি সেগুলো দিয়েই ও খাবে। আরে বাবা, ও যখন খেতে চাইছে তখন ওকে একটু খেতে দাও না। ছোট বৌমা, তুমি একটু মোচার তরকারি খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। না মা, আমি মোচার তরকারি খাবো না, আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। তোমার পাতের ডিম তো তুমি মিলিকে তুলে দিয়ে দিলে, এখন এগুলো দিয়ে খাও, তা না হলে আমি ওকে কিন্তু ডিম খেতে দেব না। এভাবেই বাধ্য হয়ে মীরাকে অদিতির রান্না খেতে হয়। মোচার তরকারি খেয়ে মীরা মনে মনে বলে, আরে বাহ, বড়দি তো বেশ ভালোই তরকারি রান্না করে, তাহলে মেজদি কেন বলে যে তরকারি ভালো হয় না? মীরা, আমার স্যুপটা একটু খেয়ে দেখো। মীরা এমনিতেই মনে মনে স্যুপ খেতে চাইছিল, যেটা দেওয়াতে তার বেশ ভালোই লাগে। এরপর মীরা খেয়ে দেখে স্যুপটাও বেশ টেস্টি হয়েছে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে এবং সে তার শাশুড়ির কাছে গিয়ে প্রস্তাব দেয়। শাশুড়ির মীরার প্রস্তাব খুব ভালো লাগে এবং তিনি পরের দিন সবাইকে ডেকে বলেন, আমি তোমাদের সবাইকে এখানে একটা খুব দরকারি কথা বলার জন্য ডেকেছি। বাড়িতে রোজ রান্না নিয়ে, গ্যাস নিয়ে ঝামেলা হয়। আমি তোমাদেরকে আলাদা আলাদা রান্না করতে দিতে পারবো না। অন্তত আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছি, সবাইকে একই পরিবারে থাকতে হবে। আর একই পরিবারে থেকে রান্নার ঝামেলা মেটানোর একটা ভালো উপায় খুঁজে পেয়েছি। আজ থেকে ছোট বৌমা মোটামুটি টেস্টি এবং হেলদি খাবার তৈরি করে, তাই ও সকালে জল খাবার ও করবে। বড় বৌমার খাবার একটু ভারী হয়, তাই বড় বৌমা লাঞ্চ করবে। আর মেজ বৌমা তো খুব হালকা রান্না করে, আর রাতের ডিনারটা হালকা হওয়াই উচিত, তাই মেজ বৌমা রাতের খাবারটা করবে। আশা করি এরপর থেকে তোমাদের খাবার বানানো বা গ্যাসের উনুনে রান্না করা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। শাশুড়ির যুক্তি 3 বৌমা খুশি মনে মেনে নেয়। এতে করে তাদের কাজের ঝামেলাও যেমন কমেছিল, তেমনি কাজের চাপও কমে যায়। কারণ একবেলা রান্না করে বাকি 2 বেলা তারা আরামে নিজেদের মতো করে সময় কাটাতে পারত। এভাবেই তাদের গ্যাস উনুনের সমস্যা মিটে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এটা ছিল অশোকনগরের এক ছোট্ট অসহায় মেয়ে রিমার ঘটনা, যেখানে রিমা সকাল থেকেই প্রতাপবাবুর বাড়িতে কাজ করে যাচ্ছিল এবং তাকে তখন দেখে বেশ কিছুটা টায়ার্ড বলেই মনে হচ্ছিল। কিন্তু রিমার তখন কিছু করার ছিল না, কারণ তাকে সময়ের মধ্যে কাজ মেটাতে হতো। আর সে জানতো যে সেটা না হলে প্রতাপবাবু তাকে খুবই কথা শোনাবে। এসবই চিন্তাভাবনা নিয়ে তখন রিমা কাজ করে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে প্রতাপবাবু আসে ও সে বলে, এই যে রিমা, তোর এই কাজগুলো করতেই এত সময় লেগে যাচ্ছে, তাহলে তুই বাকি কাজগুলো কখন শেষ করবি?
আর শোন, আমি এখন দেখতে পাচ্ছি তোর ফাঁকি মারা বেড়ে গিয়েছে, তাই না? না বাবু, এই তো কাজ করছি। আসলে আমার না খুব জোরে খিদে লেগেছে, আর এখন খিদেতে মাথাও ঘুরছে। তাই যদি কিছু খেতে দিতেন তাহলে খুবই ভালো হতো। এই শোন, তোর সব সময় শুধু খাওয়া আর খাওয়া। আজ সব কাজ শেষ না করলে তোর খাওয়াই হবে না, বুঝেছিস? এখন যদি কিছু খেতে চাস তাহলে তাড়াতাড়ি কাজ মেটা। কিন্তু বাবু, আমিও তো মানুষ, বলুন না কি আমি কিভাবে কাজ করব? এখন আমারও তো প্রাণ আছে, তাই না? রিমার মুখে এরকম কথা শুনে তখন প্রতাপবাবু খুবই রেগে যায়। ও সে রাগ দেখিয়ে বলে, এই তোর তো সাহস কম নয় দেখছি, এখন তুই আমার মুখের উপরে কথা বলছিস? তাহলে শোন, তোর মায়া আমি করতে যাব কেন? আমি তোকে বাড়ির কাজ করানোর জন্যই 1,00,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, বুঝেছিস? কি আপনি ঠিক বলছেন? তাহলে আমার বাবা মা আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে? কিন্তু বাবা মা যে বলল ওনাদের অসুবিধা, তাই আমাকে কাজে পাঠিয়েছেন। হ্যাঁ দিয়েছি, আর এখন যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমিও তোকে হসপিটালে বিক্রি করে দেবো, বুঝেছিস? আর তোর কিডনি চোখের ভালোই দাম পাবো। প্রতাপবাবুর মুখে এরকম কথা শুনে তখন রিমার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এদিকে পাথর হৃদয় কসাইরূপী প্রতাপবাবুর এটা বলতে একটুও খারাপ লাগে না। আসলে সে ঠিকই বলছিল, কারণ সে সত্যি সত্যি রিমাকে কিনে নিয়ে এসেছিল। আর তাই এভাবে বলে প্রতাপবাবু সেইখান থেকে চলে যায়। এদিকে রিমা তখনও কাঁদছিল। সে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন আমাকে তোমার সঙ্গে নিয়ে গেলে না কেন? তুমি আমায় নিয়ে চলো না মা। রিমা এভাবেই বলে তখন কান্নাকাটি করছিল, এবং দূরে দাঁড়িয়ে রামু ব্যাপারটি লক্ষ্য করছিল। আসলে রামু ওই বাড়িরই বয়স্ক কাজের লোক ছিল, আর সে খুবই দয়ালু ও সৎ প্রকৃতির মানুষ ছিল। এরপর রামু সেখানে আসে ও সে এসে বলে, তোর কি হয়েছে রে মা? তুই কাঁদছিস কেন? আর বাবু তোকে রাগারাগি করছিল কেন? এখন কি তুই কোনো ভুল করেছিস নাকি? আর তোর বাবা মা কোথায়? তুই কেনই বা এখানে কাজে এসেছিস? না দাদু, আমার কিছুই হয়নি। আমার ভাগ্য খারাপ, তাই আজ আমায় এত কষ্ট করতে হচ্ছে। আমি সৎ হয়ে জন্মেছি, এটাই আমার সব থেকে বড় ভুল। না রে মা, এভাবে বলে না। ঈশ্বর যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এখন তুই আমার সঙ্গে চল, আগে কিছু খেয়ে নিবি। আর যখন তুই আমায় দাদু বলেছিস তাহলে তুই নিশ্চিন্তে আমায় সবকিছুই বলতে পারিস। রামুর কথা শুনে তখন রিমা তার জীবনের সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে রিমা এর আগে নন্দনপুর গ্রামে তার বাবা অজয়বাবু ও সৎমা গীতা দেবীর সঙ্গেই বাস করত। কয়েক বছর আগে রিমার মা দীপশিকা দেবী মারা গিয়েছিল, এবং অজয়বাবু একজন ব্যবসায়ী হওয়ায় সে বাড়িতে থাকার সময় পেত না। তাই সে রিমাকে মানুষ করার জন্য গীতা দেবীকে বিয়ে করেছিল। কিন্তু গীতা দেবী আসার পর থেকে রিমাকে সৎ মেয়ের মতো করেই দেখত, আর অজয়বাবুর অনুপস্থিতিতে তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকাম করাতো। এমনই সেদিন অজয়বাবু বাড়িতেই ছিল না। তখন, এই যে রিমা, তুই এখানে কি করছিস? আমি না তোকে থালা বাসন মাজতে বলেছিলাম? তা ওগুলো ধোয়া হবে তো, নাকি এখন আমায় আবার আলাদা কাজের লোক রাখতে হবে? না মা, আসলে আমি এখন পড়ছি, কাল আমার পরীক্ষা। এখন স্কুলেই প্রজেক্টগুলো জমা না দিতে পারলে ম্যাডাম আমায় খুব রাগারাগি করবেন। আর মা, আগের দিন তো আমায় হোমওয়ার্কের জন্য কান ধরে দাঁড়ও করিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাতে ক্ষতি কি? সেই তুই পড়াশোনা করে কোনো অফিসার হবি শুনি? এক তো জন্মের পর মাকে খেলি, তার উপরে এই বাড়িটাকে খাবি ভেবে রেখেছিস নাকি? এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে, আর যদি সেটা না হয় তাহলে আমি তোকে এই বাড়ি থেকেই বের করে দেবো, বুঝেছিস? গীতা দেবীর কথা শুনে তখন রিমার মন খারাপ হয়ে যায়। সে আগে থেকেই জানতো যে তার সৎ মা তাকে খুব একটা ভালোবাসে না, কিন্তু তখন রিমারও কিছু করার ছিল না। এরপর সে তখন মনে মনে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে রিমার ভাই সুমন আসে ও সে বলে, দিদি দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি এখন চুপ করো, আর তুমি দেখবে মা একদিন তোমাকেও আমার মতো করে ভালোবাসবে। এই বলে সুমন তখন রিমার চোখ মুছিয়ে দেয়। আসলে সুমন রিমার সৎ ভাই ছিল, আর সে রিমাকে নিজের দিদির মতো করেই ভালোবাসতো। এরপর রিমাও তখন চুপ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। এমনই একদিন অজয়বাবু বাড়িতেই ছিল, আর তাই তখন অজয়বাবু রিমাকে বলে,
এই যে রিমা, তোর লেখাপড়া কেমন চলছে রে? তা সময় মতো স্কুলে যাচ্ছিস তো? অজয়বাবুর কথা শুনে রিমা কিছু বলতে যাবে কি ঠিক তখনই সে দেখে গীতা দেবী তার দিকে তাকিয়ে আছে। এরপর সে তখন কিছুই বলে না এবং অজয়বাবু তখন তাকে আর কোনোই প্রশ্ন করে না এবং খাওয়া দাওয়া শেষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অজয়বাবু বাড়িতে এসে বলে, এই যে গীতা, কাল আমি অফিসের কাজে বিদেশে যাব, তুমি আমার কাপড়গুলো প্যাক করে রেখে দেবে। আর এই যে মা, রিমা তোর জন্য কি নিয়ে আসবো? না বাবা, তুমি যেও না, কারণ তুমি গেলে আমার একটুও ভালো লাগে না। তুমি এখন এখানেই থাকো। হ্যাঁ, কিন্তু কেন? এখন তো বাড়িতে সকলেই আছে, তা আমি গেলে কি বা হবে? আর আমি তো অফিসের কাজের জন্যই যাচ্ছি, তাই না? তা তুমি কি বলো গীতা? হ্যাঁ অজয়, তুমি ঠিকই বলেছো। এখন এই বাচ্চাদের কথা শুনে কোনোই লাভ নেই। আর মা রিমা, শোন, তোর বাবা যখন যাচ্ছে যাক, এখন আমরা তো এখানে আছি। এখন যাও, গিয়ে শুয়ে পড়ো, কাল তোমাকে আবারও স্কুলে যেতে হবে, মনে নেই? গীতা দেবী এভাবেই বললে তখন রিমা সেখান থেকে চলে যায় এবং অজয়বাবু তার কথা মতো পরের দিন সকালে বিদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু তখনও গীতা দেবী রিমাকে কিছুই খেতে দেয় না, যার ফলে রিমা গীতা দেবীর কাছে এসে বলে, মা মা, আমায় কিছু খেতে দাও না, আমার এখন খুব জোরে খিদে পেয়েছে। এই তুই চুপ কর তো, সারাদিন শুধু খায় আর খায়। তোর এখন খাওয়ার খুব শখ যাচ্ছে, তাই না? এই নে, একটা থাপ্পড় খা। এই বলে গীতা দেবী রিমার গালে একটা চড় বসিয়ে দেয়, যার ফলে রিমার খুবই খারাপ লাগে ও সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এমনই সময় সুমন রিমার ঘরে আসে ও সে রিমাকে ডেকে বলে, এই নাও দিদি, তুমি এটা খেয়ে নাও। মা এখন ঘুমাচ্ছে, এখন মা সেই বিকালে ঘুম থেকে উঠবে, তার আগে তোমার খাওয়াও হয়ে যাবে। সুমনের মুখে এরকম কথা শুনে তখন রিমা আবার খাবার খেতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন গীতা দেবীর এক জানাশোনা মহিলা বর্ষা দেবী তাদের বাড়িতে আসে ও সে এসে বলে, এই যে গীতা, তুই তো বিয়ে করার পর আমার কথা ভুলেই গিয়েছিস। এখন আমার টাকাটা কখন ফেরত দিবি বল? 2 বছর আগে তো ধার নিয়েছিলিস আর বলেছিলিস বড়লোককে বিয়ে করছিস, বিয়ের পর সুদে দিবি। না রে বর্ষা, আমার তোর কথা মনে আছে, আমায় আর কয়েকটা দিন সময় দে, আমি তোর টাকা শোধ করে দেব। না না, তোকে আর সময় দেওয়া যাবে না। এর আগেও তুই একই কথা বলেছিলিস, আর আজ আমি টাকা না নিয়ে এখান থেকে উঠবই না। দেখ বোন, তুই এরকম করিস না, আমি বলছি তো অজয়কে দেশে ফিরতে দে, ও ফিরে আসলে আমি তোর সব টাকা ফিরিয়ে দেব। অজয় কয়েকদিনের মধ্যেই চলে আসবে। গীতা তখন এভাবেই বলতে থাকে, কিন্তু বর্ষা তখন না ওঠার উদ্দেশ্যে সোফায় বসে পড়ে। এরপর রিমা সেখানে হাতে করে চা নিয়ে আসে ও সে চা দিয়ে বলে, মা, আমার বাসন মাজা হয়ে গিয়েছে, বাড়িতে আর কোনো কাজ থাকলে বলো। হ্যাঁ আছে, যা গিয়ে বাড়ির ঘরদোরগুলো মুছে দে, আর কয়েকটা কাপড় দড়িতে রাখা আছে, শেষে ওগুলোও ধুয়ে দিবি। গীতা দেবী এভাবেই বললে রিমা তখন সেখান থেকেই চলে যায়। এরপর বর্ষা দেবী বলে, হ্যাঁ রে গীতা, এই মেয়েটা কে রে? এটা কি তোর মেয়ে নাকি? এই কয়েকদিন হতে না হতেই তোর 2টো ছেলে মেয়ে হয়ে গেল। না না, এ আমার মেয়ে হতে যাবে কেন? এ আমাদের বাড়ির কাজের লোক। ও, তুই তো বেশ ভালোই বিলাসিতাতে কাটাচ্ছিস। এদিকে আমার টাকা দিতে পারছিস না আর বাড়িতে কাজের লোক রেখেছিস। তা তুই এক কাজ কর, তুই বরং আমায় এই মেয়েটিকে দিয়ে দে, তাহলে আমি তোর সব টাকা মাফ করে দেব। আরে বাহ, এ তো ভালোই প্রস্তাব দিয়েছে, তাতে করে আমার বাড়ির পাপ বিদায় হবে। আর আমি অজয়কে কিছু একটা বলে কাটিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে যাও না, আর আমি কিন্তু আর টাকা দেব না, এই আমি বলে দিলাম। এভাবেই সেদিন গীতা দেবী রিমাকে বর্ষাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা থেকে রিমা একেবারেই অজ্ঞাত ছিল এবং তাকে বর্ষা দেবীর বাড়িতে ঘুরতে পাঠানো হচ্ছে বলেই সেখান থেকে পাঠানো হয়। এদিকে বর্ষা দেবী তাকে নিয়ে এসে জমিদার বাড়িতে দাসী হিসাবে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আর আজ রিমা সেগুলোই কাঁদতে কাঁদতে রামুকে বলছিল, যেগুলো শুনে রামুরও তখন চোখে জল চলে আসে ও সে শেষে বলে, আচ্ছা রে মা, তুই কাঁদিস না, তুই চুপ কর। আমি না হয় তোকে সঙ্গে করে তোর বাড়িতে নিয়ে যাব আর তোর বাবাকে গিয়ে এই ব্যাপারে বলবো। না দাদু, এখন যাব না। এখন গেলে বাবু আমায় আবারও মারবে, আর যেখানে আমার বাড়িতে গেলেও আমি শান্তি পাবো না।
ওখানে আমার সৎ মা আমায় আরো অত্যাচার করবে। হ্যাঁ রে মা, সে আমি জানি, কিন্তু তোর মা সৎ হলেও তোর বাবা তো সৎ নয়। আর তুই দেখবি তোর বাবা নিশ্চয়ই তোকে বুকে টেনে নেবেন। তোকে এখন চিন্তা করতে হবে না, এখন তোর হয়ে না হয়ে আমি এখানে সব কাজ করে দিচ্ছি। এই বলে রামু তখন বাড়ির সমস্ত কাজ করতে থাকে এবং সে জমিদার বাবুকে না জানিয়েই রিমাকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং গীতা দেবীকে বলে, এই যে গীতা দেবী, আপনি আমায় ক্ষমা করবেন। আসলে আমি রিমাকে জমিদার বাবুর বাড়ি থেকে লুকিয়েই এখানে নিয়ে এসেছি। এখন জমিদার বাবু ওর উপরে খুব অত্যাচার করছিল, আর যেখানে এটি তো আপনারই মেয়ে। বলুন। কি ও আমার মেয়ে? এই কথা তোমাকে কে বলেছে? তা তুমি যখন এখানে এসেই পড়েছো তাহলে শোনো, ও আমার সৎ মেয়ে, আর আমি ওকে কখনোই নিজের ভাবিনি আর ভাববও না। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু দিদিমণি, ওর অল্প বয়স। এখন আপনিই বলুন, ও এসব কিছু কি সহ্য করতে পারে? আর আপনি দয়া করে ওর উপরে এরকম করবেন না। এই মা আমারও মেয়েটা সারাদিন ওখানে কান্নাকাটি করে থাকে। দেখো, তুমি আমার থেকে বয়সে বড়, তাই আমি আমার মেজাজ ঠিক রেখেছি। এখন তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, না তো আমার মুড খারাপ হয়ে যাবে আর আমি উলফাল কথা বলে ফেলবো। সে আপনি যা বলার আমায় বলে নিন, কিন্তু দয়া করে এই শিশুটির উপরে অবিচার করবেন না। এখন ওকে আপনি আপনার বাড়িতে থাকতে দিন। এই তাহলে শোনো, আমার ওর প্রতি কোনোই মায়া নেই, বুঝেছো? এই দেখো, আমার নিজস্ব ছেলে আছে। এখন ভালোই ভালোই বলছি, ওকে নিয়ে এখান থেকে চলে যাও, না তো আমার বাড়িতে চুরির বদনাম দিয়ে তোমাদের দুজনকেই জেলে পাঠিয়ে দেব। গীতা দেবী তখন এভাবেই বললে রামুর আর কিছু বলার থাকে না, ও সে রিমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে সুমন তখন ওখানেই ছিল, কিন্তু তার মায়ের মুখের উপরে কিছুই বলার তার সাহস ছিল না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন গীতা দেবী বাড়ি ঘরদোর পরিষ্কার করছিল, তখন সুমন সেখানে এসে বলে, এই যে মা, আজ আমিও তোমার সঙ্গে বাড়ির কাজ করব। আমি সকাল থেকেই দেখছি তুমি একাই বাড়ির কাজ করছো। আরে বাহ, এখন তো দেখছি আমার ছেলে বড় হয়ে গিয়েছে, মায়ের কষ্ট দেখে থাকতে পারছে না, একেই বলে নিজের ছেলে। তা থাক বাবা, তোকে কিছুই করতে হবে না, তুই গিয়ে খাওয়া দাওয়া করে নে। না মা, শুধু নিজের ছেলেরাই কথা শুনে সেটা নয়, দিদিও তোমার অনেক কথা শুনতো, কিন্তু তুমি দিদির উপরে অনেক অত্যাচার করেছো। না মা, আমি খাবো না, আমার পেট ভরা আছে, এখন আমি কাজ করব। কি জানি বাবা, এর এখন কি ভূত ধরেছে। যাই হোক, ও যা বলছে করুক, সেই তো একটু পরে হাঁপিয়ে উঠবে আর খাওয়ার জন্য বলবেই। গীতা দেবী তখন মনে মনে এসবই ভাবছিল, কিন্তু সেরকম কিছুই ঘটেনি, কারণ সুমন তখন তাদের বাড়ির সমস্ত কাজ করতে থাকে এবং সে ঘর পরিষ্কার করার পর আবারও থালা ধুতে চলে যায়। এবং তখন তাকে দেখে গীতা দেবী বলে, হ্যাঁ রে বাবা, তোর কি হয়েছে? আজ তুই এরকম করছিস কেন? এখন আমার কি কোনো ভুল হয়েছে নাকি? তাহলে তুই আমায় বলতে পারিস, কোনো অসুবিধা নেই। মা, ভুল তোমার কিছুই হয়নি, ভুল তো দিদির হয়েছিল, তাই তুমি দিদিকে বিক্রি করে দিয়েছো। আর মা, এখন যদি আমি কাজ না করতে পারি তাহলে তুমি আমাকেও বিক্রি করে দেবে, তাতে আমার কোনোই চিন্তা নেই। তাহলে আমি আর দিদি একসঙ্গেই জমিদার বাড়িতে থাকবো। সুমনের মুখে এরকম কথাবার্তা শুনে গীতা দেবী আসল ব্যাপারটি বুঝতে পারে ও সে তখন তার কৃতকর্মের জন্য মনে মনে পস্তাতে থাকে। এরপর গীতা দেবী সেদিনই গিয়ে রিমাকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে, যেটা দেখে রিমাও খুব খুশি হয়ে যায়। বাড়িতে আসার পর গীতা দেবী রিমাকে স্কুলে ভর্তি করে দেয় এবং তাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে। আর এভাবেই করে তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। হ্যাঁ, তো বন্ধুরা, আমাদের আজকের এই স্টোরি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর গল্পটি ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।